গুড মর্নিং বন্ধুরা, আমি হচ্ছি এসকে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রি টাইম ব্লগার। যারা যারা আমাকে চেও না তাদেরকে আমি বলি, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে ফ্রি টাইম ব্লগার। যদি আমার কন্টেন্ট বা ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা যাব কটক, দেন ওখান থেকে যাব ভুবনেশ্বর। চলুন, ঠিক ব্যান্ডেল লোকাল ধরে আমরা চলে যাই তখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেবে আমরা যাব গ্রিন লাইন বাস স্ট্যান্ড অর্থাৎ স্প্ল্যানেডে। তো হাওড়া থেকে যখন আমরা ব্যান্ডেল লোকালটায় নামলাম তখন দেখি খুব ভিড় ছিল এবং তখন ঘড়ির কাঁটায় বেজেছিল 6:40। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি নেবে আমরা একটা এসি বাস ধরি এবং এসি বাস ধরে আমরা গ্রিন লাইন বা স্প্ল্যানেড দিকে চলে যাই, যেটা মানে শ্যামলী বাস স্ট্যান্ড আপনারা অনেকে জানেন। তো সেই জায়গা থেকে আমাদের বাসটা ছাড়বে। যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি তাই জন্য আমরা গ্রিন লাইন বাস ধরেই আজকে যাব। আর আমাদের গন্তব্য ছিল আজকে কটক। কটক থেকে যাব ভুবনেশ্বর। এটা একটা রাঁচির বাস দাঁড়িয়েছিল, রাঁচির বাসের টাইম ছিল 8টায়। এই বাসটা ছাড়ার পরে আমাদের বাস পুরীর বাসটি সবেমাত্র এন্টার করলো বাস স্ট্যান্ডে। বাসটা দেখেই বুঝতে পারছেন একদম নিট অ্যান্ড ক্লিন। এবং এই বাসটার আপার এবং লোয়ার দুটোই ছিল স্লিপার। তো আমার ছিল লোয়ার বাথ। বাসটা ছিল খুব কমফোর্ট জার্নি, যেটা আমি মানে গেছি বলে আপনাকে পার্সোনালি বলতে পারছি। এবং এতে সার্ভিসও ছিল খুব ভালো। বাসটি আসার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগপত্র তুলে দিই এবং প্রত্যেকটি ব্যাগে তারা লিখে নিচ্ছিল তাদের সিট নাম্বার, যাতে কোনো লাগেজ মিসিং না হয়ে যায় বা কারোর সঙ্গে মিসম্যাচ না হয়ে যায়। এবং বাসের নাম্বার বা বাসের রুট প্রত্যেকটি আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে তারা পাঠাচ্ছিল। জল এবং স্ন্যাক্স এখানে রাখা আছে। এবং বাসের একটা ছোট্ট ট্যুর আপনাদের দিয়ে দিই। প্রথমেই বলেছিলাম বাসের আপার এবং লোয়ার পোর্শন দুটোই হচ্ছে স্লিপার। তো আমার ছিল লোয়ার স্লিপার, L7 ছিল আমার সিট নাম্বার। এবং বাসের ভাড়া কিন্তু ভ্যারিয়েন্ট, মানে আমি অনেক আগে কেটেছিলাম বলে তখন পড়েছিল প্রায় 2200 টাকা। এবং যত পরে যায় এবং বাসের ভাড়া আস্তে আস্তে কমতে থাকে, কারণ বাসের সিট সংখ্যাও কমে এবং আস্তে আস্তে কমতে থাকে বাসের ভাড়াটি। নিট অ্যান্ড ক্লিন সিট একদম প্রত্যেকটা দেখে, এবং প্রত্যেকটা জায়গা তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছিল। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের জল এবং স্ন্যাক্স প্রোভাইড করেছিল। স্ন্যাক্সের মধ্যে জাস্ট ব্রেকের একটা ইয়ে ছিল, ঝালমুড়ি ছিল, টিফিনের একটা কেক ছিল, রিয়েলের জুস ছিল এবং একটা টক ঝাল মিষ্টি চানাচুরো ছিল। ঠিক বাসটি ছাড়ে 8:30টার সময় গ্রিনল্যান্ড বাস স্ট্যান্ড থেকে, এবং আমরা কটক শহরে ঠিক পৌঁছে যাই ভোর 4টেই। পুরো টাইমলি বাসটি এসেছিল। এবং কটক শহর সম্বন্ধে আমরা যদি বলি, এটা উড়িষ্যার আগের রাজধানী ছিল এবং এখনকার রাজধানী যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুবনেশ্বর। তো কটক শহরের নাম যদি বলা যায়, কেউ কেউ মিলেনিয়াম সিটি সম্বন্ধেও জানে, কেউ কেউ আবার জানে সিলভার সিটি নামেও জানে। তো কটক শহরটি হচ্ছে উড়িষ্যার সেকেন্ডতম বড় শহর এবং প্রথম বড় শহর হচ্ছে ভুবনেশ্বর। এবং কটক শহরের ওপর দিয়ে কাটাঝুরি ও মহানন্দা নদী দুটো বয়ে গেছে। এবং কটক সম্বন্ধে আরেকটা জাস্ট ফ্যাক্ট বলি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান ছিল কটক। কটকের জনসংখ্যা হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 8 লক্ষর কাছাকাছি এবং এখানে উড়িয়া প্রজাতির লোকদেরই বেশি দেখা যায় এবং উড়িয়া ভাষাতেই সবাই কথা বলে। কটকে কিন্তু আমরা যখন নামি তখন কিন্তু আমরা খুব গরম পাই, প্রায় ওয়েস্ট বেঙ্গলের থেকে 2 থেকে 3 ডিগ্রি প্রায় ডিফারেন্স ছিল। কটকে কিন্তু দই বড়া কিন্তু এখানকার ফেমাস। দই বড়ার ওপর এরা আলুর দম ও ঘুগনিটাই এরা প্রেফার করে। আমরা যেমন দই বড়াতে দই দিয়ে প্রেফার করি, ওদের কিন্তু দই বড়াতে দইটা দেয় না। ওরা দইয়ের জলে সেটাকে ভিজিয়ে রাখে এবং পরে সেটাকে আলুর দম এবং ঘুগনি দিয়ে পেঁয়াজ দিয়ে সেটাকে তারা খায়। তো পরে কোনো দিন দই বড়া পারলে একটা ব্লগ করব। তো আমরা সকাল 5টায় চলে আসি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিই ইডলি। তো ইডলি তো সে ম্যাকি জিনিসই দেখি, এখানে ইডলির ওপর ঘুগনি ও আলুর দম দিয়ে দেয়, সাথে পেঁয়াজ এবং একটু গ্রিন চাটনি দিয়ে দেয়। তো কম্বিনেশনটা একটু আজব ছিল কিন্তু ঠিক আছে, ব্রেকফাস্টের জন্য ঠিকই ছিল। সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বাদামবাড়িতে হোটেল নিয়েছিলাম, সেই হোটেলের থেকে আমরা ফ্রেশ হয়ে যাই এবং ফ্রেশ হওয়ার পর আমরা তখন রওনা দেবো ভুবনেশ্বরের দিকে। ব্রেকফাস্টটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে আলুর দম আর ঘুগনিটা এদের সব খাবারের উপরে মোটামুটি দেয়, যেটা আমি দেখে মনে হলো, দই বড়া হোক বা আপনার ইডলি হোক। আমরা বাইকে করে রওনা দিলাম
কটক থেকে ভুবনেশ্বরের দিকে। কটক থেকে ভুবনেশ্বর 23 কিলোমিটার অন রোড ছিল, যেতে লাগে প্রায় 45 মিনিট। ভুবনেশ্বর হলো এখন উড়িষ্যার রাজধানী। 1948-এর ফলে ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী হিসাবে গণ্য হয়। ভুবনেশ্বরকে কেউ কেউ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড নামে, আবার অথবা টেম্পল সিটি অফ ইন্ডিয়া নামে, অথবা স্পোর্টস সিটি অফ ইন্ডিয়া নামেও জানে। ভুবনেশ্বরের পপুলেশন হচ্ছে অ্যাপ্রক্সলি 14 লাখ। 95% যার মধ্যে রয়েছে হিন্দু, 3% রয়েছে ইসলাম এবং 2% আদার্স কাস্ট এর মধ্যে মিলেমিশে রয়েছে। ভুবনেশ্বর 100 স্মার্ট সিটির আওতায় পড়ে। আর ভুবনেশ্বর সিটিটি জার্মানির এক আর্কিটেক্ট ওটো কোয়েনইয়ং বার্গার নামে এক ব্যক্তি, তিনি পুরোপুরি জিনিসটাকে প্ল্যান করেছিলেন। তো এখানে আপনারা এলেই দেখতে পাবেন সমস্ত রকম কোম্পানি, সরকারি হোক বা বেসরকারি হোক, এছাড়া ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব মোটামুটি একই জায়গাতেই রয়েছে। এবং হকি খেলার যে স্টেডিয়াম বা স্পোর্টসের গ্রাউন্ড সব মোটামুটি ওই কিলোমিটার 10 বা 15 মধ্যে পুরোপুরি ছড়িয়ে রয়েছে। ভুবনেশ্বরের পুরনো নাম যদি আমরা জানি, নগর কলিঙ্গ, কলিঙ্গ নগরী অথবা মন্দির মালিনী নামেও পরিচিত। ভুবনেশ্বরে দেখবেন কলিঙ্গ স্টেডিয়াম হোক বা কলিঙ্গ ইউনিভার্সিটি, এই নামগুলো খুব কমন পাবেন। কলিঙ্গ নামটা দেখা যায় বিকজ অফ 262 ঈশাপূর্বে সম্রাট অশোক ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে যে ফাইট হয়েছিল সেটাই কলিঙ্গতেই হয়েছিল, ওই জন্য কলিঙ্গ নামটা এখানে খুব কমন পাবেন। ভুবনেশ্বরের রাস্তাঘাট ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুব পরিকল্পিত শহর, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। কারণ সমস্ত জায়গায় মোটামুটি সরকারি অফিস ছিল, বড় বড় ইউনিভার্সিটি ছিল, এছাড়া ছিল কলেজ, তাদের ক্যাম্পাস এবং সমস্ত প্রাইভেট কোম্পানির বড় বড় অফিস, স্টেট ব্যাংকের অফিস হোক বা আরবিআইয়ের অফিস হোক, সমস্ত মোটামুটি একই জায়গার মধ্যেই বেশিরভাগ উপস্থিত সেগুলো দেখা যাবে। তো আপনাদের খুব একটা বেশি এদিক ওদিক যাওয়ার দরকার নেই, খুব প্ল্যান সিটি ছিল ভুবনেশ্বর, যেটা আমার মনে হয়েছিল। আর ভুবনেশ্বরে হেলমেট কিন্তু মাস্ট, আপনারা যদি বাইক নিয়ে অতি অবশ্যই আসেন কিন্তু হেলমেট আপনাকে পরতে হবে, এখানে আইন কিন্তু খুব কড়া। আর কটক থেকে ভুবনেশ্বর আসার সময় কিন্তু আমার চোখে পড়েছিল বেশ বড় বড় বিল্ডিং বা বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছিল। তো আমরা আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজস্ব গন্তব্যস্থলে, যেখানে বিখ্যাত হচ্ছে ভুবনেশ্বরে কিশোর হোটেল। ইউটিউবে আপনারা এর আগে কিশোর হোটেল অথবা কিশোর মটন অনেকেই দেখেছেন। তো পারলে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন। যারা যারা মটন খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য আমি বলবো তারা যাতে আমার চ্যানেলটিকে লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে। তো আমরা প্রায় মিনিট 45 বাইক চাপার পর আমরা যখন নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাই তখন বাজে দুপুর 1টা সময় যে এত ভিড় হবে এই হোটেলে আমরা ভাবিনি। তো আমরা দেখলাম সে একের পর এক বাটি তুলে মটনের বাটি সে সাজিয়ে যাচ্ছে, এক একটা বাটিতে 3 থেকে 4 পিস মটন দিচ্ছে এবং দিচ্ছে একটা ছোট আলু, যেটা কিন্তু খোসা সমেত আলুটা দিচ্ছিল। এটা কিন্তু কিশোরবাবু নয়, কিশোরবাবু হচ্ছে তার পাশে, তিনি ওখানে বসে আছেন। এখানে কিন্তু ভিডিও একদমই করা যাবে না, পুরোপুরি অ্যালাউ ছিল না, কিন্তু আমরা কিশোরবাবুর সঙ্গে কথা বলি, বলার পর সে আমাদের অ্যালাউ করে। কিশোর মটনটা হচ্ছে ঠিক একদম সৈনিক স্কুল যেখানে আছে ঠিক তার কাছেই। সৈনিক স্কুলের ওখানে যাকে হোক আপনি জিজ্ঞেস করলেই কিশোর মটন অ্যাড্রেসটা আপনাকে বলে দেবে। যদি আপনারা গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা ঠিক কাউন্টার থেকে কুপন কেটে আমরা খাবার নিতে চলে যাই। তো এখানে সিটিং ক্যাপাসিটি ছিল প্রচুর, কিন্তু ভিড় প্রচণ্ড ছিল। তো এরা যেটা দিল, মোটা চালের ভাত, একটা স্যালাড দিল আর এক বাটি মটন, যেটা আমরা দেখছিলাম কীভাবে তুলছিল, লাল লাল ঝোল ছিল আর খোসা সমেত ছিল আলু। তো মটনটা আমরা খেয়ে যেটা বুঝতে পারলাম খুব টেস্টি ছিল, বাট চালটা ছিল খুব মোটা। আপনার ভিড়টা দেখে বুঝতেই পারছেন যে এখানে লোকে মটন ভাত খাওয়ার জন্য কতটা আগ্রহে এখানে আসে। তখন মাত্র কিন্তু দুপুর 1টা, প্রায় 4টে অবধি এই ভিড় নাকি এদের চলে, যেটা আমরা কথা বলে জানতে পারলাম। এখানে যে কুপনটা দেয় এই কুপনটা এখান থেকেই নিতে হবে, আপনাকে কালেক্ট করতে হবে। আর এটা হচ্ছে কিশোরবাবু, যিনি মেন উদ্যোক্তা। উনি একটা গান শুনতে শুনতে এইভাবেই লোকদের খাবার দিয়ে যাচ্ছিল। কিশোরবাবু কিন্তু নিজেই আগে মটনটা টেস্ট করে রান্না হওয়ার পর, এবং টেস্টিংয়ে যদি দেখেন যে কিছু কম আছে পরে সেটাকে অ্যাড করা হয়, কোনো মশলা বা কিছু অ্যাড করে পরে সেটাকে আবার তখন সার্ভ করা হয়। নিজে আগে প্রথমে ফার্স্ট টেস্ট করেন। এবং শুধু এখানে মটন শুধু পাওয়া যায় না, এখানে মাছও পাওয়া যায় আমি দেখেছি, কিন্তু মাছ সেইভাবে লোক অতটা ইয়ে করে না।
আর এখানে মটন বলতে প্রায় 300 কেজির কাছাকাছি প্রায় মটন ডেলি এখানে বিক্রি হয়। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন কতটা পপুলারিটি বা কতটা জনপ্রিয় কিশোরবাবুর মটন। তো চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পারলে শেয়ার করুন। আর এটাই হচ্ছে এই বড় গামলা যার মধ্যে রান্না করা হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিশোরবাবুর থেকে জানতে পারি, ওনার এই যে কাস্টমার বেস তার 50%ই নাকি কলকাতার কাস্টমার আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে তার কতটা জনপ্রিয়। বন্ধুরা, ভুবনেশ্বর ও কটক নিয়ে আরও অনেক এই টাইপের ব্লগ আসবে, পারলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন ও পারলে শেয়ার করুন।